আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং টিউটর জিন্নাত স্যার আছি আপনাদের সাথে। আজ এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীর কতগুলো গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। এখানে আমাদের একটা র্যামিল দেওয়া আছে। র্যামিলটার দেওয়া আছে বেতন 10 মাস 80,000 টাকা, ভাড়া দেওয়া আছে 15 মাস 1,50,000 টাকা, বেতন দেওয়া আছে 120% 1,20,000 টাকা, ভাড়া দেওয়া আছে 80% 80,000 টাকা। তো এরকম একটা যে কোনো সময় যখন আমরা আর্থিক বছর বিবরণী করতে যাই তখন দেখা যায় যে একটা আমার র্যামিল দেওয়া থাকে, ওখানে নিচে কিছু সমন্বয় থাকে, আবার র্যামিলের ভিতরে মাঝে মাঝে এরকম গুপ্ত সমন্বয় যেগুলোকে বলা হয় বা লুকায়িত সমন্বয় যেটা বলতে পারি যে এরকম থেকে যায়। তো এইগুলো আমাদের অবশ্যই কাজ করতে হবে, কাজ করে তারপরে অ্যাডজাস্ট করে নিতে হবে যে এটা বকেয়া থাকতে পারে, অগ্রিম থাকতে পারে। তো দেখেন এখানে চারটে নাম দেওয়া আছে, কি আছে, বেতন আছে, ভাড়া আছে, বেতন ভাড়া, অর্থাৎ এখানে কোনো কোনো মাস দেওয়া থাকতে পারে, কখনো পার্সেন্টেজ আকারে দেওয়া থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কী করা দরকার, সেক্ষেত্রে দেখেন আমরা সবসময় জানি যে 12 মাসে 1 বছর, যেহেতু 12 মাসে 1 বছর, তো 12 মাস থেকে যদি কখনো দেখেন কম আছে তাহলে সেক্ষেত্রে মনে করতে হবে ওখানে বকেয়া আছে। আর যদি 12 মাস থেকে বেশি দেওয়া থাকে তাহলে অবশ্যই সেখানে অগ্রিম আছে। সেমভাবে এখানে 100% মানে কোনো একটা বিষয় সম্পূর্ণটাকে বোঝাইতে আমরা 100% বলি। তো সেক্ষেত্রে এখানে দেখেন 120% দেওয়া আছে, তার মানে 100% থেকে যদি বেশি থাকে সেটা হচ্ছে অগ্রিম থাকে, আর যদি 100% থেকে কম থাকে সেখানে হচ্ছে বকেয়া থাকে। আমি আবারও বলছি যে 12 মাসে 1 বছর, তো তার মানে যদি কখনো দেখেন যে 12 মাস থেকে কম থাকে তাহলে সেখানে বকেয়া হবে। যেমনটা বেতন 10 মাস আছে, তার মানে এখানে বকেয়া বেতন হবে। আবার ভাড়া 15 মাস, তার মানে 12 মাস থেকে বেশি আছে, সুতরাং এখানে অবশ্যই ভাড়াটা অগ্রিম আছে 3 মাসের। এবার আসেন এই পার্সেন্টেজ যখন দেওয়া থাকবে সেক্ষেত্রে 100% বলতে আমরা কোনো একটা সম্পূর্ণ অংশকে বুঝি। এখন 100% থেকে যখন বেশি আসবে তখন সেক্ষেত্রে মনে করতে হবে ওখানে অগ্রিম আছে, তার মানে বেতন 120%, অতএব এখানে বেতন অগ্রিম আছে। আবার এখানে 100% থেকে কম আছে, তার মানে এখানে 20% কম যেহেতু আছে সুতরাং এখানে ভাড়াটা বকেয়া আছে। তো আমরা একটু এই বিষয়টা একটু সমাধান করে দেখাই। দেখেন বকেয়া বেতনটা আছে, তো বকেয়া বেতন কীভাবে বুঝলাম যে এখানে যেহেতু 10 মাস আছে তা আমাদের থাকতে হবে হচ্ছে 12 মাসের, তার মানে 2 মাসের কম আছে। এখন যেটা করতে হবে যে 10 মাসের বেতন দেওয়া আছে 80,000 টাকা, সো আমার কাজ করতে হবে কি 1 মাসের বেতন কয় টাকা, তার মানে 10 মাসে যদি 80,000 টাকা হয় তাহলে 1 মাসেটা বের করতে হলে এই 80,000কে 10 দিয়ে ভাগ দিতে হবে, আর যেহেতু 2 মাসের বকেয়া আছে এজন্য 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে আমাদের 16,000 টাকা চলে আসবে। এটা হচ্ছে বকেয়া বেতন। আবার বলছি এইখানে যেটা দেওয়া থাকবে এক শর্টকাট কথা, যেটা যে টাকার অ্যামাউন্টটাকে এই পাশে যে মাস থাকবে বা পার্সেন্টেজ থাকবে ওটা দিয়ে ভাগ দিবেন। ভাগ দেওয়ার পরে যদি দেখেন যে বকেয়া হয় সেক্ষেত্রে 12 মাস থেকে যে কয় মাসের কম আছে সেটা দিয়ে গুণ দিবেন, তাহলে বকেয়া বেতন বের হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন ভাড়া 15 মাস 1,50,000 টাকা দেওয়া আছে। তো আমরা একটু আগেই বললাম যে 12 মাস থেকে যদি কম থাকে বকেয়া, বেশি থাকে অগ্রিম। তো এখানে যেহেতু 15 মাস দেওয়া আছে ভাড়াটা, তার মানে ভাড়া আমাদের নর্মালি দেওয়ার কথা হচ্ছে 1 বছরে 12 মাসের, কারণ আমাদের প্রত্যেক কী করা হয় আর্থিক অবস্থা বিবরণীটা তৈরি করা হয় 1 বছরের জন্য। সো 1 বছরের বেশি যেহেতু হয়ে গেছে, অর্থাৎ 3 মাস বেশি দেওয়া আছে, এই জন্য এখানে অগ্রিম আছে। যেহেতু অগ্রিম আছে এই জন্য আমাদের অগ্রিমের সমন্বয়টা করে নিতে হবে। 1,50,000 টাকাকে আমরা ভাগ দেবো হচ্ছে 15 দিয়ে, আর যেহেতু 3 মাসের অগ্রিম দেওয়া আছে, কারণ 12 মাস থেকে 15 মাস হচ্ছে 3 মাস বেশি, সুতরাং 3 দিয়ে গুণ দিয়েছি। তো ফাইনালি যে রেজাল্ট আছে 30,000 টাকা। সো এই 30,000 টাকা হচ্ছে আমাদের অগ্রিম ভাড়া। এরপর দেখেন অগ্রিম বেতন, দেখেন এখানে বেতন দেওয়া আছে 120%। তো কোনো একটা সম্পূর্ণ অংশ বলতে আমরা বুঝি 100%, বাট এখানে দেওয়া আছে 120%, তার মানে 20% বেশি দেওয়া আছে, মানে অগ্রিম দেওয়া আছে। সো এক্ষেত্রে আমাদের বেতনটা অগ্রিম আছে, এই জন্য অগ্রিম বেতন বের করছি আমরা 1,20,000কে আমরা এখানে যে পার্সেন্টেজ দেওয়া ছিল সম্পূর্ণ অংশটা 120% দিয়ে ভাগ দিছি। তারপরে আমরা যেহেতু 20% বেশি দেওয়া আছে সুতরাং 20 দিয়ে গুণ দিছি। তো ফাইনালি যে রেজাল্টটা আসছে 20,000 টাকা, এটা হচ্ছে অগ্রিম বেতন। আচ্ছা, সর্বশেষ যেটা আছে ভাড়া, দেখেন একটু আগে বললাম যে 100% মানে সম্পূর্ণ অংশ, এর থেকে বেশি যদি দেওয়া থাকে পার্সেন্টেজ আকারে তাহলে সেটা হচ্ছে অগ্রিম, আর কম দেওয়া থাকলে সেটা হচ্ছে আপনার বকেয়া। তো 80% দেওয়া আছে ভাড়া 80,000 টাকা, তার মানে এখানে 20% ভাড়া বকেয়া রয়ে গেছে। তাহলে যেটা বকেয়া ভাড়া নির্ণয় করি আমরা, এই 80,000কে 80% অর্থাৎ 80 দিয়ে ভাগ করছি, আর যেহেতু 100% থেকে 80% হচ্ছে 20% কম, এই জন্য 20 দিয়ে গুণ করছি। তো ফাইনালি যে রেজাল্টটা আসছে 20,000 টাকা, এটা হচ্ছে বকেয়া ভাড়া। তো এবার একটু ফাইনালি আরেকটু সামারাইজ করি, সেটা হচ্ছে যে যদি কখনও দেখেন মাস আকারে দেওয়া থাকে সমন্বয়গুলো,
তাহলে আমরা জানি 12 মাসে 1 বছর। সো এই 12 মাস থেকে যদি বেশি থাকে তখন সেটা হচ্ছে অগ্রিম, আর যদি 12 মাস থেকে কম থাকে তখন সেটা হচ্ছে বকেয়া। আর পার্সেন্টেজ আকারে দেওয়া থাকলে মনে রাখবেন যে যদি কখনো দেখেন যে 100% থেকে বেশি থাকে তখন সেটা হচ্ছে অগ্রিম, আর যদি কখনো 100% থেকে কম থাকে তখন সেটা হবে বকেয়া। আচ্ছা, এরপর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে সমন্বয়গুলো আমরা করলাম এটা কোথায় কীভাবে বসাবো সেটা একটু ফাইনালি বলে দিই। দেখেন, আমরা জানি সবসময় যে বকেয়া বেতন হচ্ছে একটা দায়, আর এটা যেটা করা হয় যে বেতনের সাথে একটু সমন্বয় করতে হবে। বিশদ আয় বিবরণীতে যে বেতনটা থাকবে, এই যে রেয়ামিলে বেতন আছে 80,000 টাকা, এর সাথে এই 16,000 টাকা বকেয়া বেতনটা যোগ করতে হবে। অর্থাৎ বিশদ আয় বিবরণীতে এই 80,000 টাকার সাথে 16,000 টাকা যোগ করে দেখাতে হবে। আর এই যে বকেয়া বেতনে যে 16,000 টাকা রয়ে গেল, এই অংশটা আমরা আরেকবার কাজ করতে হবে যে আর্থিক বিবরণীতে, অর্থাৎ আমাদের যেটা করতে হবে যে যখন আমরা চূড়ান্ত হিসাবটা করব বা আর্থিক বিবরণী করব তখন চলতি দায়ের ভিতরে এই বকেয়া বেতনের টাকাটা দেখাতে হবে। সেমভাবে যে অগ্রিম ভাড়া, এটা যেটা করতে হবে বিশদ আয় বিবরণীতে এই 1,50,000 টাকা রেয়ামিলে দেওয়া আছে, এখান থেকে এই 30,000 টাকা অগ্রিম ভাড়া বাদ দিতে হবে। বাদ দিয়ে যে নিট টাকা থাকবে ওটা বিশদ আয় বিবরণীতে দেখাতে হবে। আবার আমরা জানি যে অগ্রিম ভাড়া একটা সম্পদ, এটা একটা চলতি সম্পদ, সুতরাং এটা আমাদের চলতি সম্পদের ভিতরে এই 30,000 টাকা দেখাতে হবে। সেমভাবে যে এখানে যে আসছে আমাদের অগ্রিম বেতন 20,000 টাকা, এই 1,20,000 টাকা থেকে এই 20,000 টাকা বাদ দিতে হবে বিশদ আয় বিবরণীতে। কারণ আমরা জানি যে অগ্রিম বেতন হচ্ছে বিয়োগ করা হয় বেতন থেকে বা ভাড়া যে কোনো একটা খরচ থেকে। সুতরাং এই যে 1,20,000 টাকা আমাদের রেয়ামিলে দেওয়া আছে, বিশদ আয় বিবরণী থেকে এই 20,000 টাকা বাদ দিতে হবে। আবার এই অগ্রিম বেতন একটা চলতি সম্পদ, সুতরাং চলতি সম্পদের ভিতরে আমাকে এই 20,000 টাকা দেখাতে হবে। ফাইনালি দেখেন এখানে বকেয়া ভাড়া দেওয়া আছে 20,000 টাকা আসছে আমাদের বকেয়া ভাড়া। তো এখানে রেয়ামিলে দেখেন 80,000 টাকা ভাড়া দেওয়া আছে। আমাকে যেটা করতে হবে বিশদ আয় বিবরণীতে 80,000 টাকার সাথে এই 20,000 টাকা প্লাস করতে হবে। তো ফাইনালি যে টাকা হবে ওটা বিশদ আয় বিবরণীতে রেখে দেবো। আবার যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী করব তখন চলতি যে দায়টা থাকবে সেখানে আমাদের চলতি দায়ের ভিতরে এই 20,000 টাকা দেখাতে হবে। সো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগবে, এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা বিষয় হচ্ছে যে যদি এই ক্লাস করার পর যদি কোনো সমস্যা মনে হয় যে এখানে বুঝি নেই বা এখানে আরেকটু ক্লিয়ার করা দরকার, তাহলে অবশ্যই জানাবেন। আর এর পরবর্তীতে আরও কিছু ভিডিও নিয়ে আসবো যেগুলো খুবই ক্রিটিক্যাল সমন্বয়, এবং আমরা বেশিরভাগ সময় এই সমন্বয়গুলো অ্যাডজাস্ট করতে ভুল করি বা অনেক সময় মনে থাকে না। সো একটু বিস্তারিত সময় নিয়ে যদি এগুলো সলভ করা যায় তাহলে আশা করি আর পরবর্তীতে সমস্যা থাকবে না। আর এগুলো সবসময় কাজে লাগে, পরবর্তীতে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সময় এগুলো প্রশ্ন আসে এখান থেকে, সেটা অবশ্যই একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।